সালটা ১৭৬১। দিল্লির ঠিক পাশেই ধুলো ওড়া পানিপথের মাঠ। এখানে অষ্টাদশ শতাব্দীর অন্যতম বড় আর রক্তক্ষয়ী একটা যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছে। আর এই যুদ্ধটা কিন্তু শুধু দুটো সাম্রাজ্যের ভাগ্য ঠিক করে দেবে না, বরং বলা যায় পুরো ভারতীয় উপমহাদেশের ইতিহাসের মোড়ই ঘুরিয়ে দেবে। চলুন এই বিশাল ট্র্যাজেডির গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল। ভেবে দেখুন একবার, এই কথাটা কিন্তু কোনো বীরের হুঙ্কার না। এটা ছিল একটা আটকে পড়া ক্ষুধার্ত সেনাবাহিনীর একেবারে শেষ মুহূর্তের আরতি। টানা ২ মাস ধরে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে তাদের। খাবার দাবার সব শেষ, সামনে শুধু অনাহারে মৃত্যু। ঠিক তখনই একটা বিশাল বাহিনী তাদের শেষ চেষ্টা, তাদের শেষ বাজিটা লড়তে তৈরি হচ্ছিল। তো এই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতেই মারাঠা সর্দাররা তাদের সেনাপতি সদাশিবরাও ভাউয়ের কাছে ছুটে আসেন। তাদের সামনে তখন পথ খোলা ছিল মাত্র দুটো: এক, আত্মসমর্পণ করে অনাহারে তিলে তিলে মরা, আর দুই, যা কিছু শক্তি বাকি আছে সবটা এক করে আফগানদের ব্যূহ ভেঙে বেরিয়ে আসার একটা শেষ চেষ্টা করা, একটা মরিয়া জুয়া খেলা। আজ আমরা ধাপে ধাপে দেখব পুরো ঘটনাটা, কিভাবে মরিয়া পরিস্থিতি তৈরি হলো, সাম্রাজ্যগুলোর মধ্যে সংঘাতটা ঠিক কোথায় ছিল। তারপর দেখব সেই ভাগ্য বদলে দেওয়া জোটের গল্প, জানব পানিপথের সেই ভয়াবহ অবরোধের কথা, আর তারপর সেই রক্তক্ষয়ী দিনের গণহত্যা এবং তার পরের ঘটনা প্রবাহ নিয়েও কথা বলবো। আর সবশেষে দেখব এর চূড়ান্ত পরিণতি কি হয়েছিল। আচ্ছা, মারাঠারা কেন এমন একটা ডেসপারেট পরিস্থিতিতে পড়ল সেটা বুঝতে হলে আমাদের গল্পের একটু পেছনে যেতে হবে। দেখতে হবে কিভাবে সেই সময়ের দুটো বড় শক্তি, মারাঠা সাম্রাজ্য আর আফগান দুরানি সাম্রাজ্য, ধীরে ধীরে একটা ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল। দেখুন, মুঘল শক্তি তখন প্রায় শেষের দিকে, আর সেই সুযোগে মারাঠারা অপ্রতিরোধ্য গতিতে নিজেদের সাম্রাজ্য বাড়িয়েই চলেছিল। প্রথমে ২৭ বছরের মুঘল মারাঠা যুদ্ধের শেষ হয়, আর মারাঠাদের সামনে সম্প্রসারণের দরজা খুলে যায়। এরপর ১৭৩৭-এ পেশোয়া বাজিরাও খুদ দিল্লির কাছে মুঘলদের হারিয়ে দেন, আর ১৭৫৮ সাল আসতে আসতে তো তাদের শাসন একেবারে পাঞ্জাব পর্যন্ত পৌঁছে যায়। আর এখানেই আসল সমস্যাটা শুরু হয়, কারণ পাঞ্জাব ছিল আফগানিস্তানের দুরানি সাম্রাজ্যের ঠিক দোরগোড়ায়। মানে দুটো বড় শক্তির সংঘাত তখন শুধু সময়ের অপেক্ষা। যুদ্ধের ময়দানে যে দুটো দল মুখোমুখি হয়েছিল তাদের লড়াইয়ের কৌশল ছিল একদম আলাদা। একদিকে ছিলেন সদাশিবরাও ভাউ তার মারাঠা বাহিনী নিয়ে। তাদের মূল শক্তি ছিল ইউরোপীয় স্টাইলে ট্রেনিং পাওয়া সৈন্য আর ফরাসি টেকনোলজির ভয়ঙ্কর সব কামান। অন্যদিকে ছিলেন আহমদ শাহ দুররানি। তার ভরসা ছিল মধ্য এশিয়ার দুর্ধর্ষ ভারী অশ্বারোহী বাহিনী আর উটের পিঠে বসানো ছোট ছোট কামান, যেগুলোকে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত। মানে একদিকে আধুনিক প্রযুক্তি, আরেকদিকে চিরাচরিত রণকৌশল। কিন্তু শুনুন, মাঠের যুদ্ধ তো পরের কথা, আসল খেলাটা কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছিল রাজনীতির ময়দানে। সেখানে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয় যা বলা যায় যুদ্ধের ভাগ্য প্রায় ঠিকই করে দিয়েছিল। সেই সময়ে উত্তর ভারতের সবচেয়ে ধনী আর শক্তিশালী রাজ্য কোনটা ছিল জানেন? অযোধ্যা। আর সেখানকার নবাব সুজা উদ্দৌলা, তিনি কার দিকে যাবেন তার উপরেই কিন্তু যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছিল। তো প্রশ্নটা ছিল একটাই, তিনি কাকে সমর্থন করবেন? ব্যাপারটা সুজাউদ্দৌলার জন্য বেশ কঠিন ছিল। একদিকে মারাঠারা তাকে মুঘল সাম্রাজ্যের উজির মানে প্রধানমন্ত্রীর পদের লোভ দেখাচ্ছিল, অন্যদিকে আহমদ শাহ দুররানি ধর্মের দোহাই দিয়ে তাকে তার ইসলামের সেনাবাহিনীতে যোগ দিতে বলছিলেন। একদিকে পদের লোভ, আর একদিকে ধর্মীয় বন্ধন। শেষ পর্যন্ত নবাব সুজাউদ্দৌলা ধর্মীয় জোটকেই বেছে নিলেন। আর এই একটা সিদ্ধান্ত মারাঠাদের জন্য একটা বিরাট বড় ধাক্কা ছিল। কেন? কারণটা সহজ, দুররানির বাহিনী নিজেদের দেশ থেকে অনেক দূরে যুদ্ধ করতে এসেছিল। অযোধ্যার নবাবের টাকা আর রসদ ছাড়া তাদের পক্ষে ভারত একটা বিশাল সেনাবাহিনী নিয়ে মাসের পর মাস টিকে থাকাটা প্রায় অসম্ভব ছিল। তো জোটের রাজনীতি তো গেল, এবার চলুন সরাসরি যুদ্ধের মাঠে, যেখানে আহমদ শাহ দুররানির একটা অবিশ্বাস্য চাল মারাঠাদের সব পরিকল্পনা একেবারে তছনছ করে দিয়েছিল। আবদালি কি করলেন? তিনি একটা অসম্ভব সাহসী কাজ করলেন। ১৭৬০ সালের ২৫শে অক্টোবর রাতের অন্ধকারে ফুঁসতে থাকা যমুনা নদী পার হলেন। আর
এই এক চালেই তিনি মারাঠাদের দিল্লির বেস আর সাপ্লাই লাইন থেকে পুরোপুরি কেটে দিলেন। সোজা কথায় তিনি মারাঠাদের দক্ষিণে ফেরার রাস্তাটাই বন্ধ করে দিলেন। এর ফলে কি হল, মারাঠা সেনাবাহিনী, তাদের সাথে থাকা পরিবার, তীর্থযাত্রী সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ মানুষের একটা বিশাল ভিড় পানিপথের মাঠে একেবারে আটকে গেল। আর এরপর শুরু হল সেই ভয়ঙ্কর অবরোধ, যা চলেছিল টানা ২ মাস, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। আফগান সেনারা মারাঠা শিবিরের চারদিকে এমনভাবে ঘিরে ফেলল যে বাইরে থেকে একটা দানাও ভেতরে ঢোকার উপায় ছিল না। ধীরে ধীরে খাবার ফুরিয়ে গেল, পশুখাদ্য শেষ হওয়ায় হাজার হাজার ঘোড়া, বলদ মরে পড়ে রইল, আর জানুয়ারি মাস আসতে আসতেই সৈন্যরা না খেতে পেয়ে মরতে শুরু করল। আর ঠিক এই সময়েই সেই কথাটা উঠে আসে, অনাহারে মরার চেয়ে যুদ্ধ করে মরা অনেক সম্মানের। তাই ১৭৬১ সালের ১৪ই জানুয়ারি মারাঠারা শেষ চেষ্টা হিসেবে সেই অবরোধ ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়ল, আর শুরু হল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী একটা দিন। বিশ্বাস করবেন না, যুদ্ধের শুরুতে কিন্তু মনে হচ্ছিল মারাঠারাই জিতে যাবে। ইব্রাহিম খান গার্দির কামানগুলো আফগানদের ডান দিকে একেবারে ধ্বংসলীলা চালাচ্ছিল। কিন্তু দুপুর গড়াতেই পুরো খেলাটা ঘুরে গেল। আহমেদ শাহ আবদালি তার রিজার্ভ বাহিনীকে নিয়ে অতর্কিত হামলা চালালেন, আর তারপর সন্ধ্যা নামার আগেই যা ঘটল তা এক কথায় গণহত্যা। একদিনে মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ৭০,০০০ মানুষ মারা গেল। কিন্তু হররটা এখানেই শেষ হয়নি। রক্তপাত সেই রাতে থামেনি। যুদ্ধের পরের দিন যারা বেঁচে ছিল, যারা আত্মসমর্পণ করেছিল, সেই রকম প্রায় ৪০,০০০ নিরস্ত্র মারাঠা বন্দীকে আফগানরা ঠান্ডা মাথায় হত্যা করে। ভাবুন একবার, এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত গণহত্যা। ঐতিহাসিক জি.এস. শিজওয়ালকর তার বই পানিপথ ১৭৬১-তে লিখেছেন, যুদ্ধ আর তার পরের গণহত্যা মিলিয়ে কম করে হলেও ১ লক্ষ মারাঠা সৈন্য এবং সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল। মানে মারাঠা সাম্রাজ্যের একটা গোটা প্রজন্মই যেন পানিপথের ওই মাঠে চিরদিনের জন্য হারিয়ে গেল। পানিপথের এই ভয়াবহ হারের খবরটা যখন সারা ভারতে ছড়িয়ে পড়ল, তখন সবার মনে হয়েছিল মারাঠা শক্তি বোধহয় শেষ, তাদের সূর্য চিরদিনের জন্য ডুবে গেল। কিন্তু ইতিহাস কিন্তু এখানেই থেমে থাকেনি। এই ধ্বংসস্তূপের ছাই থেকেই তাদের ঘুরে দাঁড়ানোর একটা নতুন গল্প শুরু হয়। ঠিক ১০ বছর পর ১৭১১ সালে পেশওয়া মাধব রায়ের নেতৃত্বে এক নতুন, আরও শক্তিশালী মারাঠা বাহিনী আবার উত্তর ভারতে ফিরে আসে। তাদের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার। প্রথমত, উত্তর ভারতে নিজেদের ক্ষমতা আবার প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, যারা আফগানদের সাথে হাত মিলিয়েছিল তাদের শাস্তি দেওয়া। আর সবচেয়ে বড় লক্ষ্য ছিল পানিপথের হারের প্রতিশোধ নেওয়া আর নিজেদের হারানোর সম্মান ফিরে পাওয়া। আর তারা সেটা করেও দেখিয়েছিল। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। পানিপথের যুদ্ধ কি সত্যি মারাঠা সাম্রাজ্যের শেষের শুরু ছিল, নাকি এই যুদ্ধটা আসলে মুঘল আর মারাঠা দুটো শক্তিকেই এতটাই দুর্বল করে দিয়েছিল যে পর্দার আড়ালে থাকা তৃতীয় একটা শক্তি, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ভারতের দরজাটা পুরোপুরি খুলে দিয়েছিল? হয়তো পানিপথের আসল গুরুত্বটা এখানেই লুকিয়ে আছে।